जो तेनू धूप लगे आवे तमें छाव बन जावा, तेरी खुशियों के खातिर मैं सारे जग से लड़ जावा, है यही मेरी आरज़ू कि तेरा ही मैं साथ दूं, तेरा बन के रहूं सदा मैं परछावा। तू मेरी हीर मैं तेरा रांझा, करता हूँ मैं तुझसे ये वादा, तेरे बगैर ना कोई दूजा सोनिए। तू मेरी हीर मैं तेरा रांझा, करता हूँ मैं तुझसे ये वादा, तेरे बगैर ना कोई दूजा सोनिए। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে আরাবী। পাত্রপক্ষ বললে অবশ্য ভুল হবে, কারণ পাত্রই তো আসেনি, এসেছে পাত্রপক্ষের পরিবার, তাও আবার তারই বাবার অফিসের বস। আরাবীর বাবা জিহাদ সাহেবের অফিসের বস নিহান সাহেব সব পরিবারে তার ছেলের জন্য আরাবীকে দেখতে এসেছেন। তার একমাত্র ছেলে জায়ান সাখওয়াতের জন্যে আরাবীর হাত চাইতে এসেছেন তিনি। জিহাদ সাহেব প্রথমে বেশ ভরকে গেলেও পরক্ষণে তার অফিসের বস মানে নিহান সাহেবের অমায়িক ব্যবহারে তার ভয়টুকু গায়েব হয়ে গিয়েছে। এদিকে শাড়ি পরে তাদের সামনে পুতুলের মতো বসে আছে আরাবী। কি থেকে কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, হাত পা কেমন যেন কাঁপছে বাজে ভাবে। ভীষণ নার্ভাস লাগছে আরাবীর। বাবার দিকে একবার তাকালো আরাবী। জিহাদ সাহেবের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বোঝা যাচ্ছে তার এই সম্বন্ধে পুরোপুরি মত আছে। জিহাদ সাহেব, তো ধরে নেব সম্পর্কটা পাকাপোক্ত? জিহাদ সাহেব নিহান সাহেবের প্রশ্নে অপ্রস্তুত হলেন। তিনি অবশ্যই রাজি এই সম্বন্ধে। জায়ানকেও তার ভাল লাগে, ছেলেটা ভালো, তবে কথাবার্তা একটু কম বলে এই আর কি। কিন্তু যাই হোক, তাদের কথায় তো আর কিছু হবে না। ছেলে মেয়ের নিজেরও একটা পছন্দ আছে, তাদের যদি একে অপরকে পছন্দ হয় তবেই না হয় আগাবে সম্পর্কটা। জিহাদ সাহেব আগেই তো সম্মতি দিতে পারেন না। জিহাদ সাহেব আমতা আমতা করতে দেখে নিহান সাহেব হালকা হেসে বললেন, কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় বলতে পারেন জিহাদ সাহেব, কোনো সমস্যা নেই। জিহাদ সাহেব যেন কিছুটা সাহস পেলেন এই কথায়, তাই কোনো ভনিতা না করেই বললেন, ভাবছিলাম যে স্যার আমাদের কথা তো আর কিছু হবে না। জায়ান বাবা আর আমার আরাবী তো একে অপরকে দেখলো না, তাদের যদি দুজন দুজনকে পছন্দ হয় তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাদের মতামত ছাড়া তো আর আগানো যাবে না স্যার। নিহান সাহেব হেসে উঠলেন, বললেন, এই সমস্যা? তাহলে আমি এক্ষুনি আমার ছেলেকে ফোন করে আসতে বলছি। আসলে ওকেও নিয়ে আসতাম, কিন্তু ও আবার মিটিংয়ের জন্য একটু ধানমন্ডির দিকে গিয়েছে। স্যার জরুরি মিটিং তো থাক, পরে না হয় দুজন একসাথে দেখা করে নেবে। নিহান সাহেব হাত ঘড়িতেই সময় দেখে নিলেন, তারপর বললেন, মিটিং বোধ হয় 15 মিনিট পরেই শেষ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। নিহান সাহেব ফোন করে তার ছেলেকে জানিয়ে দিলেন এখানে আসার কথা। তারপর ফোন রেখে বললেন, তা আপনার শরীরের অবস্থা কেমন জিয়াদ সাহেব? এই তো আলহামদুলিল্লাহ, আর গোটা 5 পরেই অফিস জয়েন করব। প্রেশার নিতে হবে না, মাত্রই আপনার অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন হলো। ঠিকঠাক বিশ্রাম নিন, শরীর পুরো সুস্থ হলে তবেই অফিসে আসবেন। জিহাদ সাহেব হেসে মাথা দুলালেন। দুজন আরো খোশ গল্প করতে লাগলেন। তাদের দেখলে কেউ ভাবতেই পারবে না যে তাদের সম্পর্কটা অফিসের বস আর এমপ্লয়ের। আরাবীর টুকুর টুকুর চোখে এতক্ষণ সবটাই দেখছিল, কিন্তু যখন নিহান সাহেব জায়ানকে ফোন করে এখানে আসার কথা বললেন, তা শুনেই আরাবীর ভয়ের মাত্রা যেন আরো বেড়ে গেল। গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে একেবারে। আরাবী কোনো রকম ইনিয়ে বিনিয়ে সেখান থেকে কেটে পড়লো। সোজা নিজের রুমে প্রবেশ করলো আরাবী। চুপচাপ বিছানায় বসে রইল। আরাবী বিড়বিড় করে বলে উঠল, আব্বু, মনে হয় এইবার আবার বিয়েটা পাকাপোক্ত করেই ফেলবেন, যে অবস্থা দেখছি। নানান রকম চিন্তা ভাবনা চলছে আরাবীর মাথার ভিতরে। বিছানায় শুয়ে চোখ বুঝে নিল আরাবী। ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো।
আরবির মা লিপি বেগম ডাকছেন আরবিকে। আরবি লাফ দিয়ে উঠে বসলো, তারপর জলদি গিয়ে দরজা খুলে দিল। আরবি দরজা খুলতেই লিপি বেগম বেশ রুক্ষ কণ্ঠে বলে উঠলেন, কি সমস্যা তোর? বাড়িতে মেহমান ভরা আর তুই দরজা আটকে আছিস কেন? বড়লোক বাড়ি থেকে সম্বন্ধ এসছে, এই জন্য কি ভাব বের হয়ে গিয়েছে? আরবি মায়ের কথাগুলো শুনে মন খারাপ করে মাথা নিচু করে নিল। হালকা আওয়াজে বলেই, না আম্মু, এমন কিছু না। তাহলে তেমন কিছুই। এখনই এই অবস্থায় বিয়ে হলে তো তোর ভাবের চোটে মনে হয় মাটিতে পায়ে পড়বে না। আরবি চোখ ভরে উঠল। মায়ের কথাগুলো তীরের মতো এসে বিচ্ছে বুকে। আরবি আর কোনো কথা বলল না, চুপচাপ রইল। লিপি বেগম আরবির পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বললেন, এভাবে সংসেজে না দাঁড়িয়ে থেকে যা, ভালোভাবে মুখ ধুয়ে আয়। তোকে ছেলের পছন্দ হলেই বিয়েটা পাকাপোক্ত হবে। হালকা সাজগোজ করে নিস। ভালোই ভালোই বিয়েটা হলেই হলো। তাড়াতাড়ি বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হ তুই, তাহলেই আমি বাঁচি। কথাগুলো বলেই লিপি বেগম চলে গেলেন। আরবি অশ্রু চোখে মায়ের যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। টলমলে নয়ন জোড়া আলতো হাতে মুছে নিল আরবি। ভাবলো ওর মা ওর ভাই আর বোনকে অনেক ভালোবাসে, তাহলে ওর সাথেই কেন এমন করে? কেন ওর ভাই আর ছোট্ট বোনের মতো ওকেও ভালোবাসে না, আদর করে না? কেন সব সময় এইভাবে রুক্ষ ব্যবহার করে ওর সাথে? কি এমন করেছে আরবি যে মা ওকে একটুও দেখতে পারে না? আরবি তো মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করে সারাটাক্ষণ। মা যা পছন্দ করে না এমন কোনো কাজ করে না আরবি। মায়ের সাথে সাথে সকল কাজে সাহায্য করেও। বাড়িতে থাকলে শুয়ে বসে সময় কাটায় না ওর ছোট বোনের মতো। সেদিন একা হাতে সব করে আরবি, তবুও মা কোনোদিন ওর প্রশংসা করেনি আজ পর্যন্ত। বুঝার বয়স হতেই সবসময় মাকে তার সাথে এরকম রুক্ষ ব্যবহার করে আসতেই দেখেছে আরবি। হতাশার নিঃশ্বাস ছাড়লো আরবি। তারপর চলে গেল ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে এসে নিজেকে পরিপাটি করে নিল আরবি। বাহির থেকে বেশ শোরগোলের আওয়াজ আসছে। তাহলে কি কাঙ্ক্ষিত ব্যক্তিটি এসে পড়েছে? অজানা ভয়ে উত্তেজনায় হিম হয়ে দাঁড়িয়ে রইল আরবি। বুকটা ধুকপুক করছে ভীষণ ভাবে। দরজার বাহিরে লিপি বেগমের কণ্ঠস্বর শুনতে পেয়ে কেঁপে উঠল আরবি। তিনি আরবিকে বাইরে আসতে বলছেন। আরবি, হলো তোর? জলদি বাইরে আয়, ছেলে এসে পড়েছে। আরবি মায়ের কথায় দুরু দুরু বুক নিয়ে দরজা খুলে বেরিয়ে আসলো। লিপি বেগম চোখ রাঙিয়ে তাকাতেই আরবি মাথা নিচু করে নিল। লিপি বেগম বললেন, জলদি আয়। আরবিকে নিয়ে লিপি বেগম বসার ঘরে আসলেন। আরবি মাথা নিচু করে ধীর স্বরে সালাম জানালো। ঠিক তখনই ওর কানে তীব্রভাবে গম্ভীর গলার একটা পুরুষালী কণ্ঠ এসে বাড়ি খেল। ওর সালামের জবাব দিয়েছে মূলত। আরবিকে নিয়ে নিহান সাহেবের স্ত্রী সাথী বেগমের পাশে বসালেন। সাথী বেগম আরবির মাথায় হাত বুলিয়ে বললেন, মেয়ে আমার তোর বাবার, তোর চাচ্চুর আর ছোট মায়ের খুব পছন্দ হয়েছে। এখন তুই কি বলিস? তুই যা বলবি তাই হবে। আরবি কান পাতে লোকটা কি বলে শোনার জন্য, কিন্তু কোনো রকম উত্তর এলো না অপর পাশ হতে। আরবি ঠোঁট চেপে বসে রইল, ভাবছে লোকটা বোবা নাকি। নিহান সাহেব ছেলের দিকে একবার তাকালেন। ছেলে যে তার ঘাটতারা সেটা তিনি ভালোভাবেই জানেন। এখানে আসতে চাচ্ছিল না, কোনো রকম বুঝিয়ে শুনিয়ে এনেছেন। ইচ্ছের বিরুদ্ধে এখানে আনার কারণে ঠ্যাডামিক ধরে বসে রয়েছে। নিহান সাহেব বলে উঠলেন, জিয়া সাহেব, বলেছিলাম কি আমার ছেলে আর আরবি মাকে একটু আলাদা কথা বলতে দেওয়া উচিত, কি বলেন? জিহাদ সাহেব নিহান সাহেবের কথায় হেসে বললেন, অবশ্যই, তা কেন নয় আরবি মা। আরবির জবাব, জি আব্বু। যাও, জায়েন বাবাকে নিয়ে ছাদে যাও। আরবি বাধ্য বের মতো মাথা দুলালো, কিন্তু ওর মনের ভিতরে তৈরি হওয়া উথাল পাথাল ঝড়টা কেউ বুঝতে পারছে না। দমটা কেমন যেন আটকে আসছে আরবির। পাঁজোড়া যেন সামনের দিকে অগ্রসর হতেই চাইছে না। কি একটা অবস্থা! আরবি হেঁটে দু এক পা সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লিপি বেগম আরবির কানে ফিসফিসিয়ে বেশ কিছু কথা বলে দিলেন, তারপর সরে গেলেন। এদিকে জায়ানকে কোনো রকম নড়চড় করতে না দেখি নিহান সাহেব জায়ানের গা ঘেঁষে ফিসফিস করে বললেন, কি হচ্ছে জায়ান? উঠছো না কেন? চুপচাপ ভদ্র ছেলের মতো আরবি মায়ের সাথে যাও। কোনো রকম অভদ্রতা করে আমায় লজ্জা দিও না।
জায়ান বাবার কথায় শীতল দৃষ্টি নিক্ষেপ করলো বাবার দিকে, অতঃপর শক্ত গলায় নিচু স্বরে বলল, যা করছো ভালো করছো না। কথাটা বলে জায়ান হনহনি চলে গেল। নিহান সাহেব ছেলের দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। যাই হয়ে যাক, আরাবিকেই তিনি পুত্রবধূ রূপে ঘরে তুলবেন, ব্যাস। স্নিগ্ধ প্রকৃতি, হিমেল হাওয়া বইছে, আকাশে শুভ্র মেঘের আনাগোনা, সূর্য প্রায় হেলে পড়েছে পশ্চিমে, লাল আভা ছড়িয়েছে চারদিকে, ছাদের আনাচে কানাচে গাছগাছালিতে ভরপুর। এমন একটা মনোরম পরিবেশেও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আরাবি। আর কি বা করবে ও? এমনিতেই কাঁপাকাঁপি করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর একটু পর বোধহয় শ্বাস আটকে মারা যাবে ও, এমনটাই মনে হবে ওকে দেখলে। প্রায় আধা ঘন্টা যাবৎ এমন ভাবে দাঁড়িয়ে আরাবি ভয়ের পাশাপাশি বিরক্তও হচ্ছে। ছাদে এসেছে পর থেকে জায়ান নামক ব্যক্তিটি একটা কথাও বলেনি ওর সাথে, না নিজের জায়গা হতে একটু নড়চড় করেছে। সেই যে এসে রেলিংয়ে ঠেস দিয়ে ফোনে কি যেন দেখছে তো দেখছে, এদিকে যে তার সামনে একটা মানুষের ভয়ের চোটে দম বন্ধ মারা যাওয়ার উপক্রম হচ্ছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। আরাবি যে এক পলক তাকিয়ে লোকটাকে দেখবে সেই সাহসও হচ্ছে না ওর। কি একটা অবস্থা, গলাটা শুকিয়ে গিয়েছে বাজে ভাবে। লোকটা কি তাকে পছন্দ করেনি? তাই তো কিছুই বলছে না, না করাই কথা। ওর গায়ের রংটা তো শ্যামলা বর্ণে, আর মানুষ হলো সুন্দরের পূজারী। আর এত বড়লোক বাড়ির ছেলে কি ওর মতো শ্যামলা গায়ের মেয়েকে বিয়ে করতে রাজি হবে নাকি? যাই হোক, বিয়েটা না হলেই ভালো। আরাবি এখনই বিয়ে করতে চায় না, সবে মাত্র অনার্স কমপ্লিট করেছে ও, মাস্টার্সের ভর্তি হয়েছে এই তো কিছুদিন পর থেকেই ক্লাস শুরু হবে ওর। ও মাস্টার্স কমপ্লিট করে একটা চাকরি করতে চায়, তারপরে বিয়েটা করার ইচ্ছা আরাবির। মনে প্রাণে চাই ওর সামনে দাঁড়ানো ব্যক্তিটি যেন বিয়েতে না করে দেয়, তাহলেই হলো। কিন্তু এই বিয়েটা ভেঙে গেলে যে ওর মা ওকে কি করবে আরাবি জানে না। এই শ্যামবর্ণের জন্যে ওর 2-3টা সম্বন্ধ ফিরত চলে গিয়েছে, এই জন্য কম কথা শোনায়নি ওকে লিপি বেগম। তবে আরাবি এটুকু ভেবে পায় না, ওর ভাই আর ওর ছোট বোনের গায়ের রং ফর্সা, ওর আব্বু আম্মুও ফর্সা, তাহলে ও এমন শ্যামলা গায়ের রং পেল কিভাবে? এই প্রশ্নটা প্রায় জাগে ওর মনে, কিন্তু কাউকে জিজ্ঞেস করে না। এমন বাচ্চামো প্রশ্ন করা নেহাতি বোকামি বলে গণ্য করবে সবাই। আরাবি চাপা শ্বাস ফেলল। ঠিক তখনই ছাদে এসে উপস্থিত হয় ইফতি। ইফতি সাখওয়াত পুরো নাম। নিহান সাখওয়াতের ভাই নিহান সাখওয়াতের ছেলে ইশতিয়াক ইফতি সাখওয়াত। ইফতি ছাদে এসেই চাপা স্বরে জায়ানকে ডেকে উঠল। ভাই, তোকে ডাকছে নিচে। কথাটা বলেই ইফতি দ্রুত পায়ে নিচে চলে গেল। জায়ান ফোনটা পকেটে রেখে ছাদ থেকে নামার জন্য অগ্রসর হলো। আরাবি ইফতির ঝড়ের মতো আসা যাওয়ার ব্যাপারটা নিয়ে ভাবছিল। পরক্ষণে জায়ানকে ভালো মন্দ কিছু না বলে চলে যেতে দেখে আরাবি নিজেও নিচে যাওয়ার জন্য অগ্রসর হলো, কিন্তু কাঁপাকাঁপির কারণে ঠিকঠাক ভাবে হাঁটতেও পারছে না মেয়েটা। তার ওপর এই শাড়িটাও তার সাথে যেন শত্রুতামি শুরু করেছে। শাড়ির কুচকালো ঢিলে হয়ে বারবার নিচের দিক চলে যাচ্ছে, ফলে আরাবির হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে। হাঁটার মাঝে একসময় শাড়ির কুচিতে পা পেঁচিয়ে পড়ে যেতে নেই আরাবি। ভয়ে মৃদু চিৎকার করে ওঠে, নিজেকে রক্ষার জন্য যা পায় তাই সজোরে আঁকড়ে ধরে মেয়েটা। ভয়ে প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম ওর। আজ যেন সব ওর সাথে উল্টোপাল্টা হচ্ছে। সাথে সাথে কোমরে কারো শীতল হাতের স্পর্শে সর্বাঙ্গ মৃদু ঝংকার দিয়ে কেঁপে ওঠে। হৃদস্পন্দন বেড়ে গেল হু হু করে। ব্যাপারটা ও যা ভাবছে তা যদি হয়ে থাকে তাহলে আরাবি এখনই এই মুহূর্তে লজ্জায় কেঁদে দেবে। অলরেডি ওর চোখ জোড়া ভিজে উঠেছে। ভেজা ভেজা চোখ জোড়া নিয়ে আস্তে আস্তে চোখ নিয়ে তাকালো আরাবি। আর ওর আন্দাজ করা ব্যাপারটাই সত্যি। এক মুহূর্তেও জায়ানের বাহুডোরে বন্দি, সাথে নিজেও খামচে ধরে আছে জায়ানের গায়ে পরিহিত কোটটা। লোকটার দিকে তাকালো আরাবি ভয় ভয়, সাথে সাথে যেন হৃদয়ের মাঝে কেমন করে উঠল আরাবির। নিজেও বুঝতে পারছে না কিছু। এমন সুদর্শন ছেলে নাকি ওকে বিয়ে করবে? গ্রে কালার স্যুট কোট পরিহিত ফর্সা গায়ের ছেলেটা অধিক সুদর্শন। সূর্যের লাল আভায় অন্যরকম লাগছে। গালে চাপা দাড়ি, পুরো ভুজোড়া ওই চোখ দুটোই সৌন্দর্য যেন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে। চোখের দিকে তাকাতেই আরাবির যেন অন্য জগতে হারিয়ে যাওয়ার উপক্রম হলো।
দিন দুনিয়া ভুলে বেহায়ের মতো ওই চোখের দিকেই তাকিয়ে রইল। চোখের পলক ফেলাও যেন বন্ধ হয়ে গিয়েছে ওর। হঠাৎ পুরুষালী কণ্ঠের চাপা ধমকে হুঁশ ফিরে আসে আরাবির। ডাফার, একটা শাড়ি পরে হাঁটতে না পারলে পরো কেন? এখন নিজেও পড়তে, সাথে আমাকে ফেলতে, ইডিয়েট একটা। আরাবির এমন ধমকে ভয়ে কেঁপে উঠল। ব্যাপারটা বোধগম্য হতেই হাঁসফাঁস করতে লাগলো আরাবি। জায়ান ও আরাবিকে ছেড়ে দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে আরাবিকে এক পলক দেখে তারপর হনহনিয়ে চলে গেল নিচে। এদিকে আরাবি ক্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে ভাবছি, লোকটা এক মুহূর্ত ওর সাথে কথা বললো, তাও কিভাবে? প্রথম কথাতেই ধমকে ধামকে একাকার করে দিল। আর ওই বা কি? মানছে লোকটা সুন্দর, তাই বলে এভাবে হাবলার মতো তাকিয়ে থাকার কোনো মানে হলো? কিভাবে তাকিয়েছিল? লোকটা কি ভাববে এখন আরাবিকে? নিশ্চয়ই ভাববে আরাবির ছ্যাঁচড়া মেয়ে। নিজের মনে আরো ১৭ রকম উল্টাপাল্টা ভাবনা চিন্তা করতে করতে নিচে নেমে আসলো আরাবিও। সাথী বেগম এগিয়ে এসে আরাবিকে টেনে নিয়ে আবারও নিজের পাশে বসালেন। নিহান সাহেব জানের পক্ষ থেকে জানালেন তার ছেলের এই বিয়েতে কোনো আপত্তি নেই, এখন আরাবির মতামত দিলেই হলো। জিহাদ সাহেব মেয়েকে উদ্দেশ্য করে বললেন, আরাবি আম্মু, তোমার কোনো আপত্তি আছে এই বিয়েতে? আরাবি কি বলবে ভেবে পাচ্ছে না। কি বা বলবে ও? ছেলে মেয়েদের আলাদা কথা বলতে পাঠালো তারা, অথচ আধা ঘন্টা খামোখা সংসেজে দাঁড়িয়ে রয়েছে দুজন, কেউ কোনো কথা বলেনি। লাস্টে আসার সময় যায়নি আগে কথা বললো, কিন্তু ওটাকে কথা বলে না, ওটাকে ধমকাধমকি বলে। এখন আরবি তাদের এইসব কথা কিভাবে বলবে? জিহাদ সাহেব আবারও একই প্রশ্ন করাতে আরবি নড়েচড়ে বসল। অপর পাশে সোফায় বসা লিপি বেগমের দিকে আর চোখে তাকাতেই তিনি চোখ রাঙিয়ে আরবিকে ইশারা করলো হ্যাঁ বলার জন্য। আরবি ঠোঁটে ঠোঁট চেপে আলতো করে মাথা দোলালো, সাথে সাথে সবে আলহামদুলিল্লাহ বলল। দীর্ঘশ্বাস ফেললো আরবি। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও বাবা মায়ের খুশির জন্য হ্যাঁ বলে দিল আরবি। ভবিষ্যতে যা হবে দেখা যাবে। আরবি জানে ওর বাবা কখনো ওর খারাপ চাইবে না, বাবার উপর সেই ভরসা আছে ওর, তাই আর দ্বিমত করলো না। এদিকে সাদি বেগম হাসি মুখে বলে ওঠেন, ভাই সাহেব, ছেলে মেয়েদের যেহেতু কোনো আপত্তি নেই, আমরা চাইছিলাম বিয়েটা যেন খুব দ্রুতই হয়ে যাক। আপনার কোনো আপত্তি আছে? জিহাদ সাহেব বলেন, না না, আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ। নিহান সাহেব বলেন, তাহলে এই মাসের তো আর 15 দিন আছে। তাহলে জিয়াদ সাহেব, সামনের মাসের 1 তারিখেই ওদের বিয়ের ফাইনাল ডেট, কি বলেন? জি আচ্ছা, আপনারা যা ভালো মনে করেন। সবার মতামতে আগামী মাসের 1 তারিখের বিয়ের দিন নির্ধারণ করা হলো। জায়ানের পরিবার আরাবিকে আংটি পরিয়ে দিলেন আর 5,000 টাকা সালামিও দিলেন। তারপর তারা সন্ধ্যার হালকা নাস্তা করে চলে গেলেন। রাতের ভোজনের জন্য অনেক সাধলেন জিহাদ সাহেব আর লিপি বেগম, কিন্তু তারা কেউ রাজি হলো না তাতে। জায়ানরা চলে যেতেই জিহাদ সাহেব হেসে বললেন, শুনলে লিপি, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার আরাবি আম্মুর এত ভালো ঘরে বিয়ে হবে। অবশ্য হবে নাই বা কেন, আমার আম্মুর মতো মেয়ে লাখে একটা। আমার আম্মাটা আমার কাছে সেরা। জিহাদ সাহেব মেয়েকে বুকে টেনে নিলেন। আরাবি চোখ বন্ধ করে বাবার বুকে মাথা ঠেকিয়ে রাখলো। তার বাবা এই বিয়েতে অনেক খুশি, আর বাবার খুশির জন্য আরাবি সব করতে রাজি, কারণ এই মানুষটাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে ও। বারান্দায় দাঁড়িয়ে আছে আরাবি, আপন ভাবনায় ব্যাকুলছে, মাথায় চিন্তার শেষ নেই। কি থেকে কি হয়ে গেল হঠাৎ? কয়েক পলকের মাঝে ওর জীবনের মোড় পুরোই ঘুরে গেল। হাতের দিকে তাকালো আরাবি, সেখানে মাঝের আঙ্গুলে পড়া আংটিটার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। আচমকা আংটিটার হালকা স্পর্শ করলো আরবি। স্পর্শ করে মাত্র হালকা কেঁপে উঠল ও। আর মাত্র হাতে গোনা 15 দিন, তারপরেই বাবা মায়ের আদরের কন্যা বিদায় নিয়ে চলে যাবে অন্যের বাড়ির বউ হয়ে। সারা জীবনের জন্য একজন পুরুষের সাথে ওর জীবন জুড়ে যাবে ওর। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হবে ওরা। লম্বা শ্বাস ফেলল আরাবি, সকল চিন্তা চেতনা মাথা থেকে ছেড়ে ফেলে দিল। যা হবার তা হবেই, খামোখা টেনশন করে লাভ নেই। আরাবি রুমে যাওয়ার জন্যই পা বাড়ালো। তৎক্ষণাৎ দরজায় হুলস্থুল ভাবে কেউ বাড়ি দিতে লাগলো। আরাবি ভরকে গেল এমন করায়, দ্রুত পায়ে গিয়ে রুমের দরজা খুলে দিল। দরজা খুলতেই আরাবির ছোট বোন ফিহা
ফোন মুড়িয়ে ওর রুমে প্রবেশ করলো। আরাবি ভ্রু কুচকে তাকালো ফিহার দিকে। এদিকে ফিহা আরাবির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, কিরে, তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আব্বু বলল? আরাবি ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে বলে, আব্বু যেহেতু বলেছো তাহলে তাই হবে। ফিহা রেগে গেল আরাবির কথায়, রাগী গলায় বলে, বাবা, বিয়ে ঠিক হতে না হতেই তোর ভাব বেড়ে গেছে, তাই না আরাবি? আরাবি শান্ত কণ্ঠে বলে, সম্মান দিয়ে কথা বল ফিহা, আমি তোর বড় বোন। বড় বোন মাই ফুট। তোকে বড় বোন মানে কে? তোকে কোন দিক দিয়ে আমার বোন মনে হয়? আমার সাথে তোর কিছুই মিল নেই, না চেহারা না গায়ের রঙের। সো নিজেকে আমার বোন বলবি না কোনোদিন। আরবি চোয়াল শক্ত হয়ে আসলো ফিহার কথায়। মেয়েটা এত ব্যাদব হচ্ছে দিন দিন, কারো পরোয়া করে না, মানুষকে ন্যূনতম সম্মানটাও করতে জানে না এই মেয়ে। আরবি শক্ত গলায় বলে, ফিহা আমার রুম থেকে বের হ, তোর এসব অহেতুক কথা আমি শুনতে চাই না। যাব না। কি করবি তুই? আরবি এবার বেশ চটে গেল, রাগে আওয়াজে বলে, ফিহা আমি কিন্তু তোকে থাপ্পড় দিতে বাধ্য হব, বের হ আমার রুম থেকে। কথাগুলো বলে আরবি হাত উঁচিয়ে ফিহার রুম থেকে বের হওয়ার জন্য ইশারা করলো। অমনি ফিহা নজরে আসে আরবির হাতে পরিহিত স্বর্ণের আংটিটা। আরবি দ্রুত পায়ে এসে আরবির হাত চেপে ধরলো। আচমকা এমন করে বেশ অবাক হলো আরবি। নিজের হাত ছাড়াতে চাইলো ফিহা থেকে, কিন্তু ফিহা ছাড়ছেই না। আরবি বিরক্ত হয়ে বলল, কি করছিস ফিহা, হাত ছাড়। ফিহা আরবির হাতের আংটিটা টেনে খোলার চেষ্টা করতে করতে বলে, এই আংটিটা তো অনেক সুন্দর, আমাকে দেন, আমি একটু পরি। 2-3 দিন হাতে নিয়ে তারপর তোকে ফেরত দিয়ে দেবো। ফিহা কি হচ্ছে কি এসব? ছাড় আমার হাত, ছাড়। ফিহা আর আরবি ধস্তাধস্তি করতে শুরু করে দিল। ফিহা আংটিটা খোলার চেষ্টা করতে লাগলো। আরবি সহ্য করতে না পেরে ফিহাকে সজোরে ধাক্কা মারলো। ফিহা ছিটকে পড়লো কি বিছানার উপর। আরবি হাত চেপে ধরলো। ফিহা শক্ত করে হাত ধরায় হাতের কবজিতে বেশ ব্যথা পেয়েছে আরবি। আবার সেই আঙ্গুলে আংটি পরা সেই আঙ্গুলটাও অনেকখানি ছিলে গিয়েছে, রক্ত বের হচ্ছে। এদিকে বিছানায় পড়ে কি ফিহা ন্যাকা কান্না করতে লাগলো চিৎকার করে, আম্মু, আব্বু, ভাইয়া দেখে যাও, আরবি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, আম্মু। ফিহা একটু ব্যথা পায়নি, শুধু শুধু অভিনয় করছে। এদিকে ফিহার কান্না শুনে সবাই ছুটে আসলো আরবির রুমে। লিপি বেগম গিয়ে ফিহাকে আঁকড়ে ধরলো। জিহাদ সাহেব আরবির কাছে গেলেন দ্রুত, কারণ তিনি দেখেছেন আরবির হাত থেকে রক্ত ঝরছে। লিপি বেগম রাগী গলায় আরবিকে বলে, কি সমস্যা তোর? ফিহাদকে কেন ধাক্কা দিয়েছিস তুই? আরবি মাথা নিচু করে নিল, চাপা আওয়াজে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি আম্মু। চুপ, একদম দেখা সাজবি না। তুই যে ফিহাকে দেখতে পারিস না তা তো আমার ভালোভাবেই জানি। কি বলছো আম্মু? এমনটা কেন হবে? ফিহা আমার বোন। ফিহা এই কথা শুনে চেঁচিয়ে ওঠে, একদম আমাকে নিজের বোন বলবি না, তুই আমাকে বোন মানিস না, তাহলে কি তুই আমাকে ধাক্কা দিতি? ফিহা তুই তো আমার সাথে জোরাজুরি করছিলি। একদম মিথ্যা বলবি না আরবি, না হলে আমি তোকে চড় মারবো বলে দিলাম। লিপি বেগমের ধমকে চুপ হয়ে গেল আরবি। এদিকে দরজার সামনে দাঁড়িয়ে আরবির বড় ভাই ফাহিম। এতক্ষণ সে চুপচাপ সব দেখছিল, মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে ওর। ফাহিম একটা কোচিং সেন্টারে পড়ায়, ফিহাও সেখানে পড়ে। ফাহিমের পড়ানো শেষ হলে ফিহাকে নিয়ে একেবারে বাড়ি ফিরে আসে ফাহিম। আজকেও তাই হয়েছে। ফ্রেশ হয়ে আসতেই ওর বাবা জানায় আরবির বিয়ে ঠিক হয়েছে, তাও তার বাবার অফিসের বসের ছেলের সাথে। শুনে খুব খুশি হয় ফাহিম, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে ফিহা যে উঠে আরবির রুমের দিকে গিয়েছে সেটাও লক্ষ্য করেছে, তাই নিজেও পিছু পিছু এসেছে। সে জানে ফিহার স্বভাব কেমন এবং এতক্ষণ যা হচ্ছিল সবই দেখেছে ও। ফাহিম রাগী চোখে ফিহার দিকে তাকিয়ে বলে, মিথ্যা আরবি না, মিথ্যা বলছে ফিহা। ফিহা এসেই আরবিকে ওর শ্বশুরবাড়ি থেকে পরিয়ে যাওয়া আংটিটা নেওয়ার জন্য টানাটানি করছিল। আরবি হাতে ব্যথা পাওয়ার কারণেই ফিহাকে ধাক্কা দিয়েছে, আমি নিজেই সব দেখেছি। ভাইয়া, কি বলছো তুমি এসব? জিহাদ সাহেব ধমকে ওঠেন ফিহাকে, বেয়াদব মেয়ে, বড় বোনের এঙ্গেজমেন্টের আংটি নেওয়ার জন্য এসব করতে তোমার লজ্জা করলো না? যাও নিজের ঘরে যাও, না হলে চৌড়িয়াল গাল লাল করে দেব। ধমক খেয়ে ফিয়া কাঁদতে কাঁদতে চলে গেল নিজের রুমে।
লিপি বেগম এইবার ফাহিমকে উদ্দেশ্য করে বলেন, সামান্য একটা আংটির জন্য আরাবি এমন করলো? তুই তো ফিয়াকে এর জন্যই দোষ দিয়েছিলি। জিহাদ সাহেব বেশ রুক্ষ কণ্ঠে বললেন, এটা সামান্য আংটি না লিপি, সেটা তুমিও জানো। এটা ওর বাগদানের আংটি। লিপি বেগম কিছু বলতে নিবেন তার আগেই জিহাদ সাহেব তাকে থামিয়ে বললেন, আমি আর কিছু শুনতে চাই না। তোমার গুণধর ছোট মেয়ের কাছে যাও তুমি। এই বিষয় যেন আর কোনো কথা না ওঠে। আর ফিহা, ভালোভাবে বুঝিয়ে দিও বড় বোনের সাথে কিভাবে বিহেভ করতে হয়। লিপি বেগম স্বামীর কথাই দমে গেলেন। রাগী চোখে আরবির দিকে তাকিয়ে চলে গেলেন। ফাহিম এইবার এগিয়ে এসে বলে, বাবা, যাও তুমি রুমে যাও। খাওয়ার আগে তোমার মেডিসিন আছে, আমি আরাবিকে দেখছি। যাও তুমি। ছেলের কথায় জিহাদ সাহেব আরবির মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর চলে গেলেন। তিনি যেতেই ফাহিম আরবিকে ধরে বিছানায় বসালো। তারপর ফার্স্ট এইড বক্স এনে আরবির হাতটা ব্যান্ডেজ করে দিল। আরবি মাথা নিচু করে আছে। ফাহিম আরবির মাথায় আদুরে হাত বুলিয়ে বলে, তুই এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি কিভাবে বলতো আরাবি? তোর নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে। বাবার কাছে কথাটা শুনি একটু রাগ লেগেছিল। এভাবে হুটহাট কি কোনো কিছু হয় বল? পরে যখন শুনলাম বাবার অফিসের বস নিয়ান শাকাতের ছেলে জায়ান শাকাতের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, শুনে ততটাই খুশি হলাম। ছেলেটা অনেক ভালো, আমার থেকে 2 ব্যাচ সিনিয়র ছিল সে ভার্সিটিতে, তাই তাকে বেশ ভালোভাবে চিনি আমি। ছেলেটা একটু গম্ভীর, তবে মনের দিক দিয়ে বেশ ভালো, আমি যতটুকু দেখেছি। আরবি কিছু বলল না, চুপ করে রইল। ফাহিম এইবার ধীর আওয়াজে জিজ্ঞেস করলো, তুই কি এই বিয়েতে রাজি আরাবি? আরবি হাসি মুখে তাকালো ভাইয়ের দিকে, তারপর বলল, আমার আব্বু আর ভাইয়া যেহেতু বলছে এখানে বিয়ে হলে আমি সুখে থাকবো, আর তারা যেহেতু রাজি তাই আমিও রাজি। আর আমার যেহেতু কোনো পছন্দ নেই, তাই তোমাদের পছন্দই আমার পছন্দ ভাইয়া। আমি এই বিয়েতে খুশি হয়েছি, এটাই তো শুনতে চেয়েছিলে তুমি। ফাহিম হেসে আরবির গাল টেনে দিল। সব জানিস দেখি। তোমার বোন বলেই তো সব জানি। ফাহিম বোনকে বুকে টেনে নিল। আরবিও ভাইকে জড়িয়ে ধরলো। ওর আব্বু আর ভাই যেহেতু বলেছে লোকটা ভালো আর ফ্যামিলিও ভালো, তাহলে আরবির আর কোনো চিন্তা নেই। ওর আব্বু আর ভাই ওর জন্য বেস্টটাই সিদ্ধান্ত নিবে ও জানে। নূর আর ইফতি ফিসফিস করছে। নূর হলো জায়ানের ছোট বোন। নূর বলছে, ইফতারি ভাইয়া, জায়ান ভাইয়ার কি হয়েছে বলো তো? ইফতি নূরের কথায় বিরক্ত হয়ে তাকালো নূরের দিকে। চাপা ধমকে বলে, বিয়াদব মেয়ে, ইফতারি কি? হ্যাঁ, আমার নাম ইফতি, ঠিকঠাক ভাবে বল, না হলে থাপড়িয়ে কান লাল করে দিব। নূর মুখ কালো করে বলল, আমি তোমাদের 2 ভাইয়ের এক বোন, আমাকে মারতে পারবে তুমি? ইফতি রাগী কণ্ঠে বলল, তাহলে তুই উল্টা পাল্টা নামে ডাকিস কেন আমায়? উফ, আচ্ছা বাদ দাও। এটা বলো ভাইয়া আমাদের ভাবিকে দেখে কি রিয়াকশন দিয়েছিল? কি আর রিয়েকশন দিবে, বেটার জন্মের নিরামিষ, ওর মতো আমি আর কাউকে দেখিনি। নূর ভাব নিয়ে বলল, দেখবা কেমনে আমার জায়ান ভাইয়ার মতো এক পিচি হয়। ইফতি নূরের মাথায় চাটি দিয়ে বলে, ও মানুষ না, রোবট। উফ ভাইয়া, মারলা কেন? তোরা দুটো বের হ আমার রুম থেকে, আবার কাজে সমস্যা হচ্ছে। ওদের খুনসুটির মাঝে হঠাৎ জায়ানের গম্ভীর গলার আওয়াজে দুজনেই ভরকে গেল। নূর নিজেকে সামনে নিয়ে দাঁত কেলিয়ে বলে, ভাইয়া বলছিলাম কি। জায়ান নূরকে আর বলতে দিল না, তার আগেই ওকে থামিয়ে দিয়ে নিজে বলে, কোন রকম অযথা কথা বললে এখনই চুপ যা। আরে ভাইয়া শুনে তো নিবে আমি কি বলি। বলছিলাম কি, ভাবিকে দেখে তোমার কেমন লেগেছে? নূরের প্রশ্নে জায়ানের তেমনটা একটা পরিবর্তন দেখা গেল না। জায়ান ল্যাপটপে আঙ্গুল চালাতে চালাতে উত্তর দিল, ভালো। হতাশ হলো নূর আর ইফতি। এত ইনিয়ে বিনিয়ে প্রশ্নটা শেষমেশ করলো ওরা। আর জায়ান উত্তর দিল, কি এটা? ভালো। এটা কোনো উত্তর হলো? ওদের ভাবনার মাঝে জায়ান ল্যাপটপ কোল থেকে রেখে তীক্ষ্ণ চোখে নূর আর ইফতির দিকে তাকিয়ে বলে, আর কিছু আজ করবি, না হলে যা বের হ। নূর মুখ ফুলিয়ে নিল। তার এই ভাইকে কিচ্ছু জিজ্ঞেস করে লাভ নেই, শুধু তেরা বেকা উত্তর দিবে।
নূর ইফতির হাত ধরে টানতে টানতে জায়ানের রুম থেকে বেরিয়ে গেল। তারপর ইফতিকে ঝাড়ি দিয়ে বলে, কেমন মানুষ তুমি? ভাই আর ভাবি ছাদে একা কথা বলতে গেল, তুমি একটু লুকিয়ে চুরিয়ে দেখবা না ওরা কি করছিল তখন? ইফতি বিরক্ত হলো নূরের এত বকর বকর শুনে, বলল, থামবি তুই? আমি বেহায়া নাকি বড় ভাই? আর ভাবি একা একা কি করেছিল তা ওকে ঝুঁকি দিয়ে দেখবো? চল এখান থেকে জলদি ভাই, চল এখান থেকে জলদি, ভাইয়া না হলে রেগে যাবে। ইফতি নূরকে নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে জায়ান ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, ধীর আওয়াজে বলল, আমার মনের অনুভূতি সম্পর্কে জানাটা এত সহজ ব্যাপার না। যাকে আমি মন দিয়েছি সে ছাড়া আমার চোখের ভাষা, আমার মনের অনুভূতি কেউ বুঝবে না। তারপর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, আর মাত্র 15 দিন। সূর্যের প্রখর তেজে যেন ঝলসে যাচ্ছে চারপাশ। অসহ্য গরমে নাস্তানাবুদ অবস্থা সবার। একটুখানি শীতল বাতাস এসে গা ছুঁয়ে দিলেই যেন কলিজা জুড়িয়ে যায়। গরমে অস্থির হয়ে গিয়েও বেঁচে থাকার তাগিদার জন্যই সবাই কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। থেমে নেই কারো নিত্যদিনকার কার্যক্রম। এই তো আরাবিও আজ ইউনিভার্সিটিতে এসেছে। আজ মাস্টার্সের প্রথম ক্লাস। মিস দিলে হবে বুঝি? ক্লাস শেষ করে ইউনিভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে ও। পাশেই দাঁড়ানো ওর বান্ধবী আলিফা। আলিফা গরমে হাঁসফাঁস করে এইবার আরবির উদ্দেশ্যে বলল, দোস্ত ভাল লাগে না, গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। আরবিও ক্লান্ত স্বরে বলল, আজ অনেক গরম পড়েছে। চল না আরাবি, পাশে একটা ক্যাফে আছে, ওখানে যাই। আলিফার কথায় আরবি ভাবলো আসলেই ক্যাফে গিয়ে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে মন্দ হয় না। গলাটা শুকিয়ে এসেছে এমনিতেও। ব্যাগে যে বোতল আছে সেগুলোর পানি খাওয়া আর না খাওয়া সমান ব্যাপার। তাই আরবি রাজি হয়ে গেল। হ্যাঁ, যাওয়া যায়। আরবি ব্যাগ খুলে ফোন বের করলো। বাবাকে ফোন করে জানিয়ে দেওয়া প্রয়োজন। বাবাকে না বলে ও কোথাও যায় না। ফোন বের করতে গিয়ে আঙ্গুলের ব্যথায় জায়গায় আরো ব্যথা পেল আরবি। ব্যথায় ইস করে উঠল, ফলে ব্যান্ডেজটায় রক্ত উঠে লাল হয়ে গেল। আলিফা তা দেখে বলে, আরে কি করলি? আবারও ঘাটা তাজা হয়ে গেল, একটু দেখে শুনে ব্যাগটা খুলবি না? আরবি মলিন হেসে বলে, এইটুকুতে কিছু হবে না, চিন্তা করিস না। বাবাকে ফোন করে জানিয়ে দিল আরবি। তারপর আলিফার সাথে ক্যাফের উদ্দেশ্যে চলল। অফিস টাইমে আমি কাজ রেখে এখন তোদের সাথে এখানে এসেছি। আমার কত ইম্পর্টেন্ট কাজ ছিল জানিস? নূর জায়ানের কথায় বিরক্তিতে চয়ের মতো উচ্চারণ করলো। তারপর বলল, একটু আধটু কাজ বাদ পড়লে কিছু হয় না ভাইয়া। তোমার বিয়ে ঠিক হয়েছে, ট্রিট দিবে না আমাদের? তুমি এত কিপটা কেন? জায়ান ভ্রু কুচকালো, বলল, গিফট আমি কোথায় করলাম? তোদের কার্ড দিয়েছিলাম না? কার দিয়ে কি হবে? যার বিয়ে তাকেও আসতে হবে স্বয়ং, নিজে থেকে ট্রিট দিতে হবে, এটাই নিয়ম। একটা মাত্র বোন, তার কথা ফেলতে পারবে না জায়ান। তাই চুপচাপ বসে রইল না চাওয়া সত্ত্বেও। অফিসে গিয়ে সেখান থেকে জায়ান আর ইফতিকে এক প্রকার ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে নূর। পুরোটা সময় নূরকে দিতে হবে আজ। শপিং করিয়ে দিতে হবে, সাথে যা যা নূর চাইবে তাই দিতে হবে। জায়ানের কাছ থাকায় নিজের কার্ড দিয়ে বলেছিল ইফতিকে সাথে নিতে, কিন্তু আরবি নারাজ। সে আজ তার দুই ভাইকে সাথে করে নিয়ে তবেই ক্ষান্ত হয়েছে। ওদের খাওয়ার মাঝেই জায়ানের কল আসলো একটা ফোনে। তাই জায়ান উঠে একটু সাইডে চলে গেল কলটা অ্যাটেন্ড করার জন্য। নূর বড় ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, ভাইয়া এমন কেন? আমি উইশ করি ভাইয়াকে যেন ভাবি নাকি দড়ি দিয়ে ঘোরায়। ইফতি মাছি তাড়াবার মতো করে বলে, হ্যাঁ, সেটা স্বপ্নে। কথাটা বলে ইফতি ক্যাফের দরজার দিকে তাকানো মাত্রই হাঁ করে রইল। নূর ইফতিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুচকালো, নিজেও তাকালো সেদিকে। বিস্ময়ে গোল গোল হয়ে গেল নূরের চোখ। তারপর কোনো কিছু না ভেবে এক দৌড় লাগালো সেদিকে। নূরকে এমন করতে দেখে ইফতি চেঁচিয়ে উঠল, নূর আসতে যা, পড়ে যাবি। কে শুনে কার কথা? সে নূর দৌড়। কথা বলতে বলতে আরবি আর আলিফা ক্যাফেতে ঢুকছিল। এমন সময় কেউ এসে হুড়মুড় করে আরবিকে জড়িয়ে ধরলো। এমন করায় বেশ ভরকে গেল আরবি। আলিফা চেঁচিয়ে উঠল, আরে আরে, কে আপনি? ওকে এভাবে চেপে ধরেছেন কেন? আরবি হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এদিকে সে আর কেউ না, নূর আরবিকে জাপটে ধরেছে। নূর আরবিকে লম্বা একটা হাঁক করে তারপর আরবিকে ছাড়লো। তারপর হাসি মুখে বলল,
ভাবি ভাবি, ইস তুমি এখানে এসেছো, আমি তোমাকে দেখে একেবারে খুশি হয়ে গেলাম। আরবি চিনতে পারছে না নূরকে। আসলে সেদিন ও ভয়ে আর লজ্জায় কারো দিকে ভালোভাবে তাকায়নি। আরবি আমতা আমতা করে বলল, কিন্তু তুমি কে? নূর হাঁ করে রইল আরবির প্রশ্নে। পরক্ষণে আবার চেহারা দুঃখী দুঃখী করে বলে, ভাবি এটা কি বললে তুমি? আমি তোমার জামাইয়ের একমাত্র বোন, তোমার একমাত্র ননদিনী নূর, আর তুমি কি না আমায় চিনতে পারোনি? আরবি নূরের কথায় সাথে সাথে জিহ্বায় কামড় দিল। সর্বনাশ, বড় ভুল করে ফেলেছে। ইস, নূর মেয়েটা এখন কি ভাবছে ওকে নিয়ে। আরবি জোরপূর্বক হেসে বলে, আসলে বোঝোই তো, সেদিন একটু নার্ভাস ছিলাম, তাই কারোর দিকে তেমন ভাবে তাকাইনি। এই জন্যই চিনতে পারিনি তোমাকে, সরি। হ্যাঁ, নূর ফিক করে হেসে দিল। আরে ভাবি চিল, আমি তো এমনিতে একটু দুষ্টুমি করছিলাম। এর মধ্যেই এখানে এসে ইফতি উপস্থিত হলো। ইফতিকে মনে আছে আরবি, তাই ইফতির উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলিফা এতক্ষণ ড্যাপ ড্যাপ করে তাকিয়ে পুরো ঘটনা দেখছিল। আরবির ওর দিকে নজর যেতেই আরবি আলিফার হাত ধরলো। ধ্যান ভাঙলো আলিফার। আরবি হালকা হেসে বলল, ও আমার বান্ধবী আলিফা। নূর বলল, হ্যালো আলিফা আপু, আমি আরবি ভাবির একমাত্র একটা কিউট ননদ নূর। ইফতি প্রথমে সালাম জানালো। আলিফাও সালামের উত্তর দিল। ইফতি বলেই, আমি ভাবি দেবর ইফতি সাখাওয়াত। সাক্ষাৎ শেষ হতেই নূর আরবির হাত টেনে ধরল। ভাবি তোমরা নিশ্চয়ই ক্যাফেতে কিছু খেতে এসেছো? আরবি নূরের প্রশ্নে বলেই, হ্যাঁ, আসলে বাইরে অনেক গরম, তাই ভাবলাম আমি আর আলিফা কোল্ড কফি খাই। বেশ ভালো করেছো, চলো আমরাও এখানে কফি খেতে এসেছিলাম, চলো আমাদের সাথে জয়েন করবে তোমরা, আসো। জায়ান ভাইয়াও এসেছে, অনেক মজা হবে। জানো, আমি আজ ভাইয়াকে অফিস থেকে ধরে নিয়ে এসেছি। আমার একমাত্র বড় ভাই, তার বিয়ে ঠিক হয়েছে, সে আমাকে ট্রিট দেবে না, এটা কি হয়? তাই আমি জাইন ভাইয়া আর ইফতি ভাইয়া দুজনকে ধরে বেঁধে নিয়ে এসেছি। জায়ানো এখানে আছে। ভয়ে গলা শুকিয়ে আসলো আরবির। লোকটা এখানে আছে তার মানে? এখন আরবি কিভাবে যাবে লোকটার সামনে? এই ব্যক্তির উপস্থিতি টের পেলেই তো আরবির ভয় দম বন্ধ হয়ে আসে। কাঁপাকাঁপি করতে করতে জ্ঞান হারাবার মতো অবস্থা হয়ে যায়। নূরকে যে বলবে ও যাবে না, সেটাও পারবে না। মেয়েটা না আবার খারাপ কিছু ভেবে বসে। এদিকে নূরকে এমন বক বক করতে দেখে ইফতি বলল, আস্তে কথা বল, শ্বাস নে। এত কথা কিভাবে বলিস তুই? নূর মুখ কুচকালো, প্রতিবাদী সুরে বলে, আস্তে কথা কেন বলবো, মুখ দিয়েছেই তো আল্লাহ কথা বলার জন্য, যা মনে আসবে ডিরেক্ট বলে ফেলবো, কোনো থামাথামি নেই। নূরের এমন বাচ্চামো কথায় আলিফা হেসে দিল। ইফতি তাকাতেই আলিফা নিজের হাসি বন্ধ করে আবারও সিরিয়াস মুড করে দাঁড়ালো। তা দেখে ইফতি হালকা হাসলো। নূর আরবিকে নিয়ে ওদের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই জায়ান কথা বলা শেষ করে এসেছে। জায়ানকে দেখেই আরবি মাথা নিচু করে রইল। জায়ান আরবির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে নূর বলল, ভাইয়া দেখো সারপ্রাইজ, ভাবিকে নিয়ে আসলাম। জায়ান শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় পেলি ওকে? ইফতি জবাবে বলে, গরম লাগার কারণে ভাবি আর ওনার ফ্রেন্ড ক্যাফেতে এসেছে কোল্ড ড্রিঙ্কসের জন্য। ক্যাফেতেই দেখা হলো মাত্র, তাই নূর আমি গিয়ে নিয়ে আসলাম, আমাদের সাথে যেন জয়েন করে। ভালো করেছি না ভাইয়া? জায়ান ইফতির কথায় পরিপ্রেক্ষিতে কিছুই বলল না। শীতল চাহনিতেই সে তাকিয়ে আরবির দিকে। আরবি চোখ তুলে একবার তাকালো জায়ানের দিকে। তাকাতেই জায়ানের ওই শীতল চোখের চাহনি দেখে ওর অন্তর আত্মা কেঁপে উঠল। এইভাবে তাকিয়েছে কেন লোকটা ওর দিকে? কি যেন আছে ওই দৃষ্টির মাঝে। আরবির বুকের ভেতর এক ফোর ও ফোর করে দেয় এই চাহনি। আরবি ভয়ের সাথে ঢোক গেল। শুকিয়ে যাওয়া গলাটা একটু ভিজানোর বড্ড দরকার। জায়ানের শান্ত কণ্ঠ শোনা গেল, হ্যাভ এ সিট। নূর জায়ানের কথা শুনে টেনে আরবিকে বসিয়ে দিল। ইফতিও আলিফাকে বসার জন্য বলল। আলিফা আরবির দিকে তাকালো। আরবির এক পাশে নূর বসেছে, অন্য পাশে খালি। আরবির হবু বর সামনে দাঁড়ানো, সেই বসবে ওই খালি জায়গাটায়। আলিফা পরিস্থিতি বুঝে অপর পাশে গিয়ে বসে পড়ল। অপর পাশে বসলো ইফতি, তবে মাঝে যথেষ্ট জায়গা রেখে বসেছে ছেলেটা।
আরিফার ভালো লাগলো ব্যাপারটা দেখে। এদিকে আরাবি চুপচাপ বসে ক্রমাগত হাত কচলাচ্ছে। নার্ভাসনেসের ঠেলায় ও বোধহয় মরে টরে যাবে। আরাবি বিড়বিড় করলো, ইয়া মাবুদ, আমাকে একটু স্বাভাবিক করে দাও। কিন্তু তার হলে তো। আরাবির কাঁপাকাঁপি আরো এক ধাপ বাড়িয়ে দেওয়ার জন্য জায়ান ধপ করে বসে পড়লো ওর পাশে, একদম ওর গা ঘেঁষে বসলো। আরাবির শ্বাস গলায় আটকে গেল, পুরো শরীর বরফের জমে গিয়েছে ওর। জায়ানের বাহু আরাবির বাহুর সাথে একেবারে লেগে, আরাবি যেখানটায় জায়ানের স্পর্শ করছে আরাবির মনে হচ্ছে সেই জায়গাটায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এসির মাঝেও ঘামতে লাগলো আরাবি। জায়ান আরাবির অবস্থা দেখে সবার আড়লে ঠোঁট কামড়ে মৃদু হাসলো। আলিফা আর ইফতি নূরের বক বক শুনতে ব্যস্ত। জায়ান মাথাটা নিচু করে আরাবির কানে ফু দিল। এমন করাতে ভয়ানকভাবে কেঁপে উঠল আরাবি। হাঁটুর কাছের জামা সজোরে খামচে ধরল। হৃৎপিণ্ডটা বোধ হয় বুক চিরে বেরিয়ে আসবে। আরাবির সেই কাপা হাতটা জায়ের নিজের হাত দ্বারা চেপে ধরল। জায়ানের একটা কাণ্ডেই যেন আরাবি 440 ভোল্টে ছক্কা খাচ্ছে। কি হচ্ছে ওর সাথে? কেন হচ্ছে? লোকটা এমন কেন করছে? সেদিনের জায়ান আর আজকের জায়ান এক না, কোনোভাবেই এক না। অত্যন্ত আরাবির কাছে তো নাই। জায়ান আরাবির হাতটা আরো একটু শক্ত করে ধরে, আরবের কানে ফিসফিস করে বলল,